দেশ গরমে পুড়ছে আর সরকার উন্নয়নের বেসুরো বাঁশি বাজিয়ে যাচ্ছে, বলছে এবি পার্টি। এদিকে দেশি বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে, বলছেন কাদের। জানাবো উপজেলা নির্বাচন নিয়ে বিএনপিতে বিশৃঙ্খলা, ফখরুলকে পছন্দ কূটনীতিকদের, এবং সর্বশেষ জানাবো ব্যারিস্টার খোকনের অব্যাহতি নিয়ে বিএনপিতে বিভক্তি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশ গরমে পুড়ছে আর সরকার উন্নয়নের বেসুরো বাঁশি বাজিয়ে যাচ্ছে, বলছে এবি পার্টি। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি নেতারা বলেছেন, তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত, কৃষি শিল্প সহ সব খাতে মারাত্মক মন্দা, বিদ্যুতের লোডশেডিং এ মানুষ দিশেহারা, দরিদ্র মানুষ আছে অবর্ণনীয় কষ্টে, রোগশোকের প্রকোপে হাসপাতালে জায়গা নেই। এক কথায় দেশ গরমে পুড়ছে, কিন্তু 5% সরকারের কোনো বিকার নেই। এই অবস্থাও তারা মিথ্যা উন্নয়নের বেসুরো বাজি বাজিয়েই যাচ্ছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বৈশ্বিক দাবদাহের জন্য শিল্পোন্নত দেশগুলোই মূলত দায়ী, কিন্তু দিন শেষে আমাদের নিজেদের বাঁচার ব্যবস্থা নিজেদের উদ্যোগেরই করতে হবে। এবি পার্টি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে জনগণকে সচেতন করতেই জাতির সামনে নিজেদের বক্তব্য তুলে ধরছে। কিন্তু তিনি বলেন, বাংলাদেশের নদী খালবিল সবে নিঃশেষ হওয়ার পথে, প্রধান নদীগুলোর উৎসমুখে বাঁধ নির্মাণ করে পার্শ্ববর্তী রাষ্ট্রটি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার প্রক্রিয়া করছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা খালবিল দখল করে অবৈধভাবে দালান কোঠা নির্মাণ করেছে। বনের গাছ শুধু নয়, রাস্তাঘাটের গাছ পর্যন্ত কেটে উজাড় করা হয়েছে। বনের গাছ কাটাই বাধা দেওয়ায় সরকারি দলের বাহিনী বন কর্মকর্তাকে বুলডোজার চালিয়ে হত্যা পর্যন্ত করেছে। দেশকে বাঁচাতে, আগামী প্রজন্মকে রক্ষা করতে আমাদের এখনই ভূমিকা নিতে হবে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, গত 3 দশকে রাজধানী থেকে 24 বর্গ কিলোমিটার আয়তনের জলধারা উধাও হয়ে গেছে। প্রায় 10 বর্গ কিলোমিটার সবুজ কেটে সাফ করে ফেলা হয়েছে। এগুলোর পেছনে হয়েছে সরকারের ছত্রছায়ায় থাকা প্রভাবশালী মহল। দরিদ্র মানুষের অবর্ণনীয় কষ্টের বর্ণনা তুলে ধরে তিনি আরো বলেন, রোগশোকের প্রকোপে হাসপাতালগুলোতে তিল পরিমাণ জায়গা নেই। দেশি বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে, বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে দেশের বাইরেও নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে দেখছি। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও দেশি বিদেশি চক্র অপপ্রচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র, শান্তি, উন্নয়ন, নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান, মুক্তিযুদ্ধের সপক্ষের ও প্রগতিশীল শক্তির কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি আমাদের ভিত্তিমূলে আঘাত করতে যাচ্ছে, তাদের আমাদের প্রতিহত করতে হবে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য জনগণকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট দিয়ে আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণ সব শক্তির উৎস। দেশি বিরোধী অপশক্তি জাতির পিতার পরিবারকে হত্যা করে জনগণকে সামরিক স্বৈর শাসনের যাতা করে দীর্ঘকাল পিষ্ট করেছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে হত্যার রাজনীতি বন্ধ করেছেন। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপিতে বিশৃঙ্খলা। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপিতে রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আজ প্রথম দফায় উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। সেখানে বিএনপির যে 67 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিল, তাদের 3 জন ছাড়া কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বিএনপির পক্ষ থেকে যারা মনোনয়নপত্র দাখিল করেছে তারা তাদের সিদ্ধান্ত অনড় রয়েছেন এবং তাদেরকে বিএনপির উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে কেউ কেউ দাবি করেছেন। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেছেন যে উপজেলা নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না এবং এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ কোনো প্রতীক ব্যবহার করছে না, কাজে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, সেটি অযৌক্তিক, অগ্রহণযোগ্য। স্থানীয় পর্যায়ে নেতারা এই সিদ্ধান্ত অমান্য করে মাঠে থাকছেন। ধারণা করা হয়েছে যে যেহেতু প্রথম দফায় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, সেহেতু দ্বিতীয় এবং তৃতীয় ধাপের নির্বাচনে বিএনপির প্রার্থীর সংখ্যা হয়তো কমে যাবে। কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি, বরং দেখা গেছে যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বিএনপির প্রার্থীর সংখ্যা বেড়েছে। আবার অনেক উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মদতে এবং ইন্ধনে প্রার্থীদেরকে মাঠে দাঁড় করানো হচ্ছে বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থিতা দিয়েছে এবং সেখানে প্রার্থীদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও জানা গেছে। ডক্টর মঈন খানের নির্বাচনী এলাকাতেও বিএনপির প্রার্থী আছেন এবং সেখানেও বিএনপির পক্ষ থেকে তাদেরকে সবুজ সংকেত দেওয়ার কথা শোনা যাচ্ছে। বিএনপির অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতারাও তাদের এলাকায় অবস্থান ধরে রাখার জন্য তাদের নিজস্ব ব্যক্তিদেরকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন। ফলে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির যে সিদ্ধান্ত তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিএনপি এই ব্যাপারে কি করবে সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।
গতকাল বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপজেলা নির্বাচনের সম্ভাব্য করণীয় নিয়ে একটি অনলাইনে বৈঠকে মিলিত হয়েছিল। সেখানে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও যুক্ত হয়েছিলেন বলে জানা গেছে। এই বৈঠকে উপজেলা নির্বাচনে আজীবন বহিষ্কার সিদ্ধান্তের ব্যাপারে দলের ভেতরে অনৈক্য দেখা যায়। দলের কোনো নেতা মনে করছেন যে এই ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হচ্ছে। সবচেয়ে বড় কথা এখানে বিএনপি তার দলীয় প্রতীক ব্যবহার করছে না, আর এই কারণে উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা দলীয় পরিচয়ে অংশগ্রহণ করছে না বলে বিএনপি কমিটির একাধিক সদস্য মনোভাব ব্যক্ত করেছেন। আর এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে সেটি অন্যায় হবে বলেও কেউ কেউ মনে করছেন। তাছাড়া বিএনপি কমিটির একজন সদস্য বলেছেন, যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে উপজেলায় অত্যন্ত প্রভাবশালী, জনপ্রিয়। আওয়ামী লীগ যেহেতু এবার বিভক্তভাবে একাধিক প্রার্থীদের নির্বাচন করেছে, সেজন্য উপজেলা নির্বাচনে তাদের সম্ভাবনাও ভালো। আর এ কারণে শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন বা দেবেন তারা সরে দাঁড়াবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। আর তারা সরে না দাঁড়ালে তাদেরকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত শেষ পর্যন্ত বিএনপি থাকবে কিনা তা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছেন। কারণ উপজেলা নির্বাচনে শেষ পর্যন্ত যদি বিএনপি তার কঠোর অবস্থানে থাকে তাহলে অনেকগুলো স্থানীয় পর্যায়ে বিএনপির অবস্থান খুবই দুর্বল হয়ে পড়বে। ফখরুলকে পছন্দ কূটনৈতিকদের। বিএনপিতে এখন নেতৃত্বের টানাপোড়েন চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ ছেড়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অভিপ্রায় জানিয়েছেন। এই নিয়ে দলের ভেতর চলছে নানা রকম অস্বস্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ পর্যন্ত সরে গেলে দলের মহাসচিব হিসেবে কে দায়িত্ব নেবেন তা নিয়ে দলের ভেতর চলছে এক ধরনের অনিশ্চয়তা এবং হতাশা। কারণ এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকল্প নেই। দলের নেতাকর্মীরা মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিকে যেমন তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার অনুগত এবং আস্থাভাজন, অন্যদিকে তিনি সারা দেশের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগসূত্র রক্ষা করে চলেছেন। তিনি ছাড়া এই মুহূর্তে অন্য কেউ মহাসচিব বা ভারপ্রাপ্ত মহাসচিব হলে দলের ভেতর এক ধরনের শূন্যতা তৈরি হবে বলেও অনেকে মনে করছেন। তবে শুধু বিএনপি নেতা কর্মীরাই নয়, কূটনৈতিকরাও মনে করছেন এই সময় বিএনপিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকল্প নেই। তারা মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুধু মহাসচিব নয়, তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া উচিত। কারণ তাকে ঘিরে এখন বিএনপির রাজনীতি অবর্তিত হচ্ছে এবং তিনি একদিকে যেমন দায়িত্বশীল আচরণ করেন, অন্যদিকে কূটনৈতিকদেরকে মনের ভাষা বোঝেন এবং তাদের কথাবার্তাগুলো সঠিক উত্তর দিতে পারেন। যদিও কূটনৈতিক অঙ্গনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ে বেশি পদচারণা করেন ডক্টর মঈন খান, কিন্তু মঈন খানের চেয়ে এই মুহূর্তে কূটনৈতিকদের পছন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন সূত্রগুলো বলছে পশ্চিমা কয়েকটি দেশ এখন বিএনপিতে সংকট নিরসনের জন্য একটি ফর্মুলা দিয়েছেন। তাদের মতে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে দলের মূল নেতৃত্ব থেকে সরে যাওয়া উচিত। তার বদলে এমন একজন ব্যক্তিত্বকে দায়িত্ব দেওয়া উচিত যিনি দলের সার্বক্ষণিক কাজ করেন এবং সামনে থেকে নেতৃত্ব দেন। আর এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কূটনৈতিকরা ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিষয়ে বার্তা দিয়েছেন বলে জানা গেছে। কূটনৈতিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি এমন একজন নেতা বিএনপির দায়িত্ব নেন যার সঙ্গে সরাসরি কথা বলা যায় এবং যিনি সংবেদনশীল ও কূটনৈতিকদের চাওয়া চাহিদাগুলো সম্পর্কে সম্যক ধারণা আছে, তাহলে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়া সম্ভব। এর ফলে কূটনৈতিকরা কি চাচ্ছেন না চাচ্ছেন সেই বার্তাগুলো সহজেই বিএনপি নীতি নির্ধারকদের কাছে সঞ্চালিত করা যায়। কিন্তু এখন বিষয়টি অন্যরকম হচ্ছে। তাদের মতে বিএনপি নেতারা যখন কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে আসছেন তখন তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সব সিদ্ধান্ত পরবর্তীতে দেওয়ার জন্য সময় নিচ্ছেন। এটির ফলে বিএনপির প্রতি কূটনৈতিকদের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। কূটনৈতিকরা মনে করেন বিএনপিতে বেশ কয়েকজন নেতা রয়েছেন যারা যোগ্য এবং দায়িত্বশীল, দীর্ঘদিন রাজনীতি করার অভিজ্ঞ। তবে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে দলের মহাসচিব হয়ে দায়িত্ব পালন করছেন এবং অঘোষিতভাবে তিনি বিএনপি নেতা, সেই কারণে এই মুহূর্তে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা উচিত। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে তিনি ডিসেম্বর পর্যন্ত তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়াকে সময় দিয়েছেন। তিনি বলেছেন তার যে শারীরিক অবস্থা এবং পারিবারিক বাস্তবতা তাতে ডিসেম্বরের পরে তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এর মধ্যে তিনি বিএনপির নতুন একজন মহাসচিব খুঁজে নেওয়ার পরিকল্পনা নিয়েছেন। তবে কূটনৈতিক মহল বলছে যে শেষ পর্যন্ত যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব না থাকেন, এই পদে যাকেই নেওয়া হোক না কেন বিএনপি নতুন করে সংকটে পড়বে। ব্যারিস্টার খোকনের অব্যাহতি নিয়ে বিএনপিতে বিভক্তি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত বিরোধ ও তার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে তাকে বাদ দেওয়া হয়েছে বলে মত বিএনপিপন্থী আইনজীবীদের অনেকের। সুপ্রিম কোর্ট অঙ্গনে তুমুল জনপ্রিয় এই নেতাকে বাদ দেওয়ার ফর্মে নেতাদের উপর ক্ষুব্ধ বিএনপি সিনিয়র নেতারাও। এই নিয়ে বিএনপিতে এখন বিভক্তি স্পষ্ট। নাম প্রকাশ না করার শর্তে দলটির দুজন স্থায়ী কমিটির সদস্য বলেন,
তাদের কাছে মনে হয়েছে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। ব্যারিস্টার খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 7 বারের সম্পাদক। তিনি দলেরও একজন সিনিয়র নেতা। তার মতো নেতাকে এভাবে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে অসম্মানিত করাটা মোটেও ঠিক হয়নি। বিএনপি নেতারা বলছেন, ফর্মের ভেতরকার অভ্যন্তরীণ কোন্দলের জোরে মাহবুবুল উদ্দিন খোকনকে কোণঠাসা করার অপপ্রচেষ্টা করছে একটি পক্ষ। ওই পক্ষটি ফর্মের একক নিয়ন্ত্রণ নিতে চাইছে, যেটি খোকনের জনপ্রিয়তার কাছে আদৌ সম্ভবপর হয়ে উঠছে না, সেটিও তারা জানে। অন্যদিকে ব্যারিস্টার খোকনের সংবাদ সম্মেলন ফর্মের সেক্রেটারি ব্যারিস্টার কায়সার কামালকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেওয়াটাও সমীচীন হয়নি বলে মনে করেন কেউ কেউ। বিএনপি নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের কেন্দ্রীয় কমিটির নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তার অব্যাহতি নিয়ে কোনো কথা বলেনি। তিনি ব্যক্তিগত আক্রমণ করেছেন ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে, যা নিন্দনীয় ও অরুচিকর। তার মতো সিনিয়র নেতার কাছে এমনটা আশা করেনি। উল্লেখ্য, গতকাল সোমবার কায়সার কামালকে অর্বাচীন বালক ও কুলাঙ্গার আখ্যায়িত করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, সময় এসেছে তাকে দল থেকে বহিষ্কারের। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি বার নির্বাচনে অংশ নিয়েছেন এবং দায়িত্ব গ্রহণ করেছেন বলেও দাবি করেন খোকন। কায়সার কামালের নৈতিক স্খলনের দায়ে বিএনপির স্থায়ী কমিটিকে অনুসন্ধানের আহ্বান জানান বিএনপি থেকে নবনির্বাচিত বার সভাপতি খোকন। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খোকনকে ফর্মের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয় গত শনিবার। জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতির কথা জানানো হয়। এই নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ফর্মের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের উপর ক্ষোভ ঝাড়েন খোকন। তিনি কায়সার কামালকে অর্বাচীন বালক বলে আখ্যায়িত করেন। নৈতিক স্খলনের কারণে দল থেকে কায়সার কামালের বহিষ্কার দাবি করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।